শুভ সন্ধ্যা। অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের প্রবাল প্রাচীরের উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে তোমরা দেখিয়েছ যে প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ কি, তারপরে হচ্ছে প্রবাল প্রাচীর কত রকমের, সেগুলো তোমরা আগের ক্লাসে দেখেছো। তো চলো আলোচনা শুরু করি যে প্রবাল প্রাচীরের উৎপত্তির মতবাদ। দেখো, প্রবাল প্রাচীর ও প্রবাল বলয়ের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তাই কি হয়েছে যে প্রবাল প্রাচীরের উৎপত্তি নিয়ে একাধিক মতবাদের অবতারণা হয়েছে। এবার দেখে নেওয়া যাক প্রবাল প্রাচীর উৎপত্তি সম্পর্কে কি কি মতবাদগুলো আমরা পাই। দেখো, এখানে 1 নম্বর নিমজ্জন তত্ত্ব বা সাবসিডেন্স থিওরি, জীববিজ্ঞানী চার্লস ডারউইনের সাবসিডেন্স থিওরি। 2 নম্বর স্থায়ীভাবে দণ্ডায়মান বা অনিমজ্জন তত্ত্ব, এটা সমুদ্রবিজ্ঞানী জন মারের স্ট্যান্ড স্টিল থিওরি। ওকে। আর 3 নম্বর হিমবাহ নিয়ন্ত্রণ জনিত মতবাদ, এটা ডেলের হিমবাহ নিয়ন্ত্রণ জনিত মতবাদ। তো আমরা এক এক করে দেখে নেই যে এই প্রবাল প্রাচীর উৎপত্তি সম্পর্কে কে কি বলেছে। তো আমি প্রথম মতবাদে আসছি, কি নিমজ্জন তত্ত্ব বা সাবসিডেন্স থিওরি। দেখো, এগুলো মুছে দিলাম। কিরকম? 1837 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন প্রথমে তার এই তত্ত্বের অবতারণা করেন। এরপরে 1842 খ্রিস্টাব্দে তত্ত্বটি পরিমার্জন করে তিনি উপস্থাপন করেন। তো ডারউইন কি বলেছেন? দেখো, যে ডারউইনের মতে যে কোনো দ্বীপ বা সমুদ্র মধ্যস্থ কোনো আগ্নেয়গিরিকে বেষ্টন করে প্রথমে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর গড়ে ওঠে। কিরকম? মনে করো এই কোনো সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি আছে। ওকে, এই মনে করো এই হচ্ছে সমুদ্রের জলতলের উচ্চতা, সমুদ্রের জলতল। ওকে, তার মানে কি এখান থেকে এইটুকু অংশ কি আছে, এই আগ্নেয়গিরির কি আছে, সমুদ্রের জলতলের উপরে আছে। ওকে, তো কি হয় যে প্রথমে কি হয় যে এই আগ্নেয়গিরিকে বেষ্টন করে, চারদিকে আগ্নেয়গিরিকে বেষ্টন করে প্রথমে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর গড়ে ওঠে। ঠিক এরকম কিছু প্রবাল প্রাচীর, এরকম মনে করো এই প্রবাল প্রাচীর তৈরি হলো। তাহলে যেহেতু উপকূল সংলগ্ন বা সমুদ্রের তীর সংলগ্ন প্রবাল প্রাচীর, তাহলে এটা কি প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। তো ডারউইনের মতে এরকম প্রথমে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের উৎপত্তি হয়। ওকে, এইবার যদি টেকটনিক ফোর্সের জন্য বা ভূগাঠনিক কারণে এই আগ্নেয়গিরি বা দ্বীপটি যদি বসে যেতে থাকে, ওকে, তাহলে দ্বীপটি কি হচ্ছে বলছি, দ্বীপটি বা আগ্নেয়গিরিটি ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে। ওকে, তাহলে বসে গেলে কি হবে, কোরালগুলো আমরা কি জানি যে কোরাল পলিপস গুলো যে খুব বেশি গভীরতায় কি হতে পারে না, বেঁচে থাকতে পারে না। ওকে, ফলে কি হচ্ছে, যখন দ্বীপটি বা আগ্নেয়গিরিটি নিচের দিকে বসে যাচ্ছে তখন কোরাল পলিপস গুলো বেঁচে থাকার জন্য ওরা ঊর্ধ্বে বৃদ্ধি পায়। ঠিক এরকম মনে করো এই আগ্নেয়গিরি বা দ্বীপ দেবে যাওয়ার জন্য এই হলো পরের সমুদ্র তল, মনে করো। তাহলে এবার মাত্র এইটুকু অংশ কি আছে, সমুদ্রের জলতলের উপরে আছে, বাকিটা কি সমুদ্রের জলের তলায় ডুবে গেছে। এবার কি বলছি যে যেহেতু কোরাল পলিপস গুলো বেশি গভীরতায় বেঁচে থাকতে পারে না, তাহলে কি বলেছি যে বেঁচে থাকার জন্য ওরা কি করে, বেঁচে থাকার জন্য ওরা ঊর্ধ্বে বিস্তার হতে শুরু করে। তখন ওরা উপরের দিকে বিস্তৃত হতে শুরু করে। ঠিক এরকম উপরের দিকে বিস্তৃত হতে শুরু করে।
বেঁচে থাকার জন্য এই উপরের দিকে বিস্তৃত হতে শুরু করলো। তাহলে এবার কি হলো, তাহলে এই উপরের দিকে বিস্তৃত হওয়ার দরুন এই যে মাঝখানের অংশ, এই যে মাঝখানের অংশ কি তৈরি হলো, সমুদ্রের জল কি আটকে পড়লো বা আবদ্ধ হলো, তাই তো? আবদ্ধ হয়ে কি তৈরি হলো, লেগুন তৈরি হলো, তাই তো? তাহলে লেগুন তৈরি হওয়াতে তাহলে এই যে আগে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর ছিল, এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরটাই কি হলো, কি হলো, কি প্রতিবন্ধক প্রবাল প্রাচীরে পরিণত হলো, তাই তো? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কি কি হবে, যে লেগুন বা উপরের দ্বারা কি স্থলভাগ থেকে বিচ্ছিন্ন থাকবে, তাই হলো। এবার দেখো, এবার যদি দ্বীপটি পুরোপুরি সমুদ্র বা আগ্নেয়গিরিটি পুরোপুরি সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে যায়, ওকে, তাহলে মনে করো নিমজ্জিত হয়ে গেল, এই হয়ে গেল সমুদ্রের জল পৃষ্ঠ, এই সমুদ্রের জল পৃষ্ঠ। এবার একই রকম কারণে কি গভীরতা বাড়বে, ফলে এই কোরাল পলিপগুলো কি বেঁচে থাকার জন্য কি হবে, আরো ঊর্ধ্বে বিস্তৃত হবে, তাই তো? আরো ঊর্ধ্বে বিস্তৃত হবে। এই বিস্তৃত হয়ে এই ঊর্ধ্বে বিস্তৃত হয়ে তাহলে এই প্রান্তদেশ এই বেরিয়ার রিফটি কি হলো, এই বেরিয়ার রিফটি দেখো এবার মাঝখানে কি তৈরি হলো, তাহলে এই আগ্নেয়গিরি কি পুরোটাই কি সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে গেল। তাহলে এটা হলো জলপৃষ্ঠ, কি তৈরি হলো, মাঝখানে লেগুন তৈরি হলো, ওকে, মাঝখানে লেগুন তৈরি হলো, আর মাঝখানে লেগুন তৈরি হলো, আর এটা কি তৈরি হলো, অ্যাটলে রূপান্তরিত হয়ে গেল, তাই তো? তাহলে ডারউইনের মতে ঠিক এইভাবে প্রবাল প্রাচীরের উৎপত্তি ঘটে, ওকে। তবে এই ডারউইনের মতবাদও কিন্তু ত্রুটি মুক্ত নয়, এই মতবাদেও নানান ত্রুটি আছে। তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন সেই ত্রুটিগুলো নিয়েও আলোচনা পড়বে, ওকে। আমি এখানে মানে দ্বাদশ শ্রেণীর জন্য আর ত্রুটিগুলো নিয়ে আলোচনা করছি না, ওকে। তাহলে এটা কি গেল, ডারউইনের কি, চার্লস ডারউইনের কি সাবসিডেন্স থিওরি। এবার এখানে দেখে নাও, ভালো করে ছবিটা দেখে নাও, দেখো, দেখতে পাচ্ছ, দেখো, এই মনে করো কোনো আগ্নেয়গিরি আছে, ওকে। তাহলে আগ্নেয়গিরির এইটুকু অংশ কি আছে, সমুদ্রের উপরে জেগে আছে। তার মানে আমি যদি উপর থেকে দেখি তাহলে এইটুকু অংশ সমুদ্রের উপরে জেগে আছে, ওকে। এবার দেখো, এবার এই আগ্নেয়গিরির নিমজ্জন হচ্ছে, এই আগ্নেয়গিরি কি হচ্ছে, এবার এই আগ্নেয়গিরির প্রান্তকে বেষ্টন করে বা চারদিকে কি হচ্ছে, এই প্রবাল প্রাচীর তৈরি হচ্ছে। তাহলে একদম উপকূল সংলগ্ন বা তীর বরাবর ঘিরে যখন প্রবাল প্রাচীর তৈরি হয় তখন তার নাম কি, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, তাই তো? প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। এবার দেখো, এবার এই আগ্নেয়গিরি নিমজ্জিত হচ্ছে, তাহলে জল তল এই একিয়ে থাকছে, তাই তো? ফলে এবার কতটুকু আছে, এবার এইটুকু অংশ সমুদ্রের তলায় উপরে জেগে আছে। এখানে বলে নেই, তাহলে দেখো যে এইটুকু অংশ সমুদ্রের পৃষ্ঠে জেগে আছে, তার মানে কি, এইটুকু অংশ মানে উপর থেকে দেখলে পরে এইটুকু অংশ, মাঝখানে এটা আগ্নেয়গিরির জ্বালা, ওকে। এবার এই চারদিকে ঘিরে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর তৈরি হয়েছে, ওকে। এবার দেখো, এবার এই আগ্নেয়গিরি ক্রমশ নিচের দিকে বসে যাচ্ছে, নিমজ্জিত হচ্ছে, কি জন্য, ভূগাঠনিক বা টেকটনিক ফোর্সের জন্য, ওকে। ফলে কি হচ্ছে, মাত্র এইটুকু অংশ সমুদ্রের উপরে জেগে আছে, মানে উপর থেকে দেখলে এইটুকু অংশ জেগে আছে। এইবার এবার কি হচ্ছে, এবার এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরই কি হচ্ছে, প্রতিবন্ধক প্রবাল প্রাচীরে রূপান্তরিত হচ্ছে। দেখো এই চারদিকে ঘিরে আছে, ওকে। তাহলে কোনটা লেগুন, তাহলে এই মাঝখানের অংশটা কি লেগুন, এই যে লেগুন, ওকে। এইবার পরবর্তীকালে যখন পুরো আগ্নেয়গিরি বা দ্বীপটি সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে গেল, তখন কি কোরালগুলো বেঁচে থাকার জন্য একই কারণ কি, ঊর্ধ্বমুখে বিস্তৃত হয়ে এই এটলের রূপ ধারণ করলো। এবার এখানে কি হলো, মাঝখানে লেগুন তৈরি হলো, তাহলে উপর থেকে দেখলে পরে এই যে এই অংশটা এরকম ঘিরে এরকম প্রবাল প্রাচীর তৈরি হয়েছে, যার নাম কি, অ্যাটল, তাই তো? এবার মাঝখানে কি, এখানে কি দ্বীপটা ছিল বা আগ্নেয়গিরির শীর্ষদেশ ছিল, এখানে কি আছে, নেই, মাঝখানে লেগুন তৈরি হয়েছে, ফলে কি অ্যাটলের তৈরি হলো। এই হচ্ছে ডারউইনের মতবাদ,
ওকে, এবার আমরা 2 নম্বর স্থায়ীভাবে দণ্ডায়মান তত্ত্ব বা অনিমজ্জন তত্ত্ব, স্ট্যান্ড স্টিল থিওরি অফ জন মারে। দেখো কিরকম, সমুদ্র বিজ্ঞানী জন মারে 1880 খ্রিস্টাব্দে প্রবাল প্রাচীর সৃষ্টি সংক্রান্ত তার তত্ত্বটি উপস্থাপন করেন। ওকে, তো এই মারের মতে কোরাল পলিপস গুলো 30 ফ্যাদম, 30 ফ্যাদম, ফ্যাদম গভীরতার একক, 3 ফিট মানে 1 ফ্যাদম হলো। 30 ফিট মানে কত ফিট? সরি, 6 ফিট মানে 1 ফ্যাদম, তাহলে 180 ফিট। তো মারের মতে যে কোরাল পলিপস গুলো 30 ফেদম বা 30 ফেদম বা 180 ফিট গভীরতা পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওকে, তিনি আরো বলেছেন যে ডারউইন যেরকম বলেছিলেন যে ভূভাগ নিমজ্জিত হচ্ছে, ফলে সমুদ্রে জলতল উপরে উঠছে, কিন্তু মারের মতে যে ভূভাগ মানে নিমজ্জিত মঞ্চ, অন্তঃসাগরীয় মঞ্চ সুস্থিত থাকবে, কোনো নিমজ্জন ঘটবে না, ফলে সমুদ্রের জলপৃষ্ঠ কি থাকবে? স্থির থাকবে, ওঠানামা করবে না। ওকে, তিনি বলেছেন যে সমুদ্র জলতলে অন্তঃসাগরীয় মঞ্চ মানে আগ্নেয়গিরি শিখর দেশ এবং দ্বীপগুলি গভীরতা যদি মনে করো এই সমুদ্রের তলে, এই মনে করো অন্তঃসাগরীয় মঞ্চ বা কোনো আগ্নেয়গিরি আছে, এই মনে করো সমুদ্রের জলপৃষ্ঠ। ওকে, তো সমুদ্রের জলপৃষ্ঠ যদি, উনি বলেছেন যদি এই গভীরতা 180 ফিটের কম হয়, যদি এই গভীরতা যদি 180 ফিটের কম হয়, ধরলাম এই গভীরতা ধরলাম মনে করো 140 ফিট আছে, তাহলে কি 180 ফিটের চেয়ে কম আছে? তো মানে বলেছেন যদি 180 ফিটের চেয়ে কম হয় তাহলে কি হতে হবে? তাহলে এই অন্তঃসাগরীয় মঞ্চ বা আগ্নেয়গিরির বা দ্বীপের এই উপরের অংশ ক্ষয় কাজের ফলে উচ্চতা হ্রাস পেয়ে 180 ফিট উচ্চতায় গিয়ে পৌঁছাতে হবে। ওকে, যে প্রবাল প্রাচীর সৃষ্টির জন্য এরকম 180 ফিট উচ্চতায় গিয়ে পৌঁছাতে হবে, এটা একটা। আবার যদি এরকম হয়, উনি বলেছেন যে মনে করো যে অন্তঃসাগরীয় মঞ্চ বা সমুদ্রের তলদেশে নিমজ্জিত পাহাড়, মনে করো এই পাহাড় আছে, এর গভীরতা আছে মনে করো 200 ফিট। 200 ফিট তার মানে কি কত লাগে? উনি কি বলেছেন কত গভীরতা লাগে? 180 ফিট লাগে। তাহলে উনি এখানে আছে কত? 200 ফিট। বলছে যদি গভীরতা 180 ফিটের চেয়ে বেশি হয় বা 30 ফেদমের চেয়ে বেশি হয়, তাহলে প্রথমে কি হতে হবে? এখানে সামুদ্রিক পলি বা অবক্ষেপ জমা হবে প্রথমে। ওকে, অবক্ষেপ জমা হয়ে এর উচ্চতা বেড়ে গভীরতা প্রথমে 180 ফিটে পৌঁছাবে। বুঝা গেল? তার মানে গভীরতা যদি কম থাকে তাহলে ক্ষয় কাজের জন্য গভীরতা 180 ফিটে পৌঁছাবে, আর গভীরতা যদি বেশি থাকে তাহলে কি সঞ্চয় কাজের মাধ্যমে 180 ফিট উচ্চতায় পৌঁছাতে হবে। তাহলে ধরলাম এবার এই অন্তঃসাগরীয় মঞ্চ বা সমুদ্রের তলদেশে নিমজ্জিত পাহাড়ের গভীরতা 180 ফিট আছে। ওকে, এবার এই আদর্শ গভীরতায় কোরাল পলিপস গুলো এখানে জন্মাতে শুরু করবে, এবং এরা ঊর্ধ্বে বিস্তার করবে, ওকে, ঊর্ধ্বে বিস্তার করবে। এবার কোরাল পলিপস গুলো ঊর্ধ্বে বিস্তার ঘটলো, কি হচ্ছে? ঊর্ধ্বে বিস্তার ঘটতে থাকবে। কেন? যে আমরা জানি কি যে কোরাল পলিপস গুলো গমনে অক্ষম, যে জায়গায় থাকে সেই জায়গায় স্থিরভাবে থাকে, বলে ওরা মারা যাচ্ছে, তার দেহ কাঠামোর উপরেই আবার নতুন করে কোরাল পলিপস হচ্ছে। ওকে,
এভাবে কি হচ্ছে যে প্রথমে ঠিক এরকম মনে করো, প্রথমে এরকম প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর উৎপত্তি হচ্ছে। ওকে, এবার এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর তৈরি হচ্ছে, জন্ম উৎপত্তি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। ওকে, এবার এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরগুলো আবার কি হচ্ছে, একই ওদের কঙ্কাল গঠনের উপরে পার্শ্বীয় বিস্তার হচ্ছে, পাশের বাড়ছে। হলো, তাহলে এই প্রথমে তৈরি হলো প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। এবার কি হচ্ছে, বলছে যে এই যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর আছে, তার মানে এই উপকূল আর প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর এর মাঝখানে যে প্রবাল কীটের দেহাবশেষ আছে, মানে এখানে এই যে প্রবাল কীটের দেহাবশেষ আছে, বলছে এই প্রবাল কীটের দেহাবশেষ সামুদ্রিক বিভিন্ন প্রক্রিয়ায় দ্রবীভূত হয়ে এখানে লেগুন তৈরি হবে। এই অংশগুলো দ্রবীভূত হয়ে এরকম লেগুন তৈরি হলো। ওকে, এই সমুদ্রের জল হলো। তাহলে এই প্রবাল প্রাচীর মাঝখানে কি আছে, এই লেগুন। তাহলে এই প্রবাল প্রাচীর কোন প্রাচীরে রূপান্তরিত হলো, কি প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফে রূপান্তরিত হলো। ওকে, এইবার যতদিন যাবে বলছে এখানে এই মৃত প্রবাল কীটের দেহাবশেষের দ্রবণ বা গলন হতেই থাকবে, ফলে এর গভীরতা ক্রমশ বাড়তে থাকবে, এই লেগুনের গভীরতা ক্রমশ বাড়তে থাকবে। আর এই প্রবাল কীট, এই যে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর তৈরি হলো, এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কি হলো, ঊর্ধ্বে বিস্তার ঘটবে, আরো ঊর্ধ্বে বিস্তার ঘটবে। ওকে, আরো ঊর্ধ্বে বিস্তার ঘটে এই মাঝখানে কি তৈরি হবে, লেগুন তৈরি হবে। হলো, এই যখন মাঝখানে লেগুন তৈরি হলো, তার মানে কি এটা কি তৈরি হলো, তখন এটা অ্যাটলে রূপান্তরিত হলো। তো এই যে জন মারের যে মতবাদ, স্ট্যান্ড স্টিল থিওরি, এই জন মারের মতবাদও কিন্তু ত্রুটি মুক্ত নয়। হলো, এই মতবাদেও নানান ত্রুটি আছে। এই আবারও বলছি, এই ত্রুটিগুলো কিন্তু তোমরা উঁচু ক্লাসে যখন পড়বে তখন পড়বে। আপাতত ক্লাস 12-এর জন্য আর এগুলো আলোচনা করছি না। ঠিক আছে, এই দুটা তথ্য তোমাদের পড়লেই হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। হলো, আজকে এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।